আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা কিছুই বুঝতে পারছি না। একদমই শীতের দুপুরে আজকে আজকে কি বার? আজকে বুধবার। তার মধ্যে আবার কুম্ভ মেলা চলছে, প্রয়াগ কুম্ভ মেলা, তাই না? অনেকে মনে হয় গেছেন, বাচিক বন্ধুদের অনেকে হয়তো গেছেন বা অনেক অনুষ্ঠানে এখন নিশ্চয়ই রাস্তায় রয়েছেন। আমি কিন্তু আমার কাজটা করে যাচ্ছি। অসময় আড্ডার সঙ্গে সোনালীর শিরোনামে অনুষ্ঠান পৌঁছে গিয়েছি তোমাদের কাছে। একটু অন্য সময়ে এলাম, দুপুরবেলা, শীতের দুপুরবেলা। এখন হয় দেরি করে রোদে পিঠ দিয়ে খাচ্ছেন, নতুবা ঘুরতে বেরিয়েছেন। আর আমার মনে হয় যারা চাকরি করেন তাদের কাছে তো সময় নেই মোবাইল দেখার। এবং যারা গৃহবধূ তারা এই সময় হয়তো খেতে দিচ্ছেন, দেরিতে খেতে দিচ্ছেন। অথবা অনেকে ওয়েব সিরিজ দেখছেন, খুব ভালো ভালো ওয়েব সিরিজ এসেছে হইচইতে। অনেকে জি5-এ অনেক কিছু দেখেন, সিরিয়াল দেখেন। হুম আমি পৌঁছে গিয়েছি অসময় আড্ডার সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠানে। আজকে দেখতে দেখতে 46তম পর্বে পৌঁছে গেলাম। আজকে আমি আমার এক বন্ধুর কবিতা, আমরা অনেক মঞ্চ শেয়ার করেছি, লাইভে নোটিফিকেশন মনে হয় পৌঁছচ্ছে না। আমি নেটটা অন করিনি। ডেটাতে করছি। হঠাৎ করে ওয়াইফাইতে করছিলাম, এখন ডেটাতে করছি। অসময় আড্ডা সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠান। কারণ কারেন্ট চলে গেলে যে কোনো মুহূর্তেই আমার নেট অফ হয়ে যেত ওয়াইফাইতে করলে, তাই ডেটাতে এসেছি, ডেটাতে করছি। আজকে এসে গিয়েছি, হয়তো নোটিফিকেশন পৌঁছচ্ছে না সবার কাছে, বা মোবাইল নিয়ে বসেননি, এরকমও হতে পারে। শীতের দুপুরে অনেকে জানেন তো, শীতে পুকুরেও স্নান করতে যায়, পুকুরে সর্ষে তেল, পুকুর পাড়ে সর্ষে তেল মেখে স্নান টান করেন অনেক। তারপর দেরি করে ঘরে ঢোকে রোদে পিঠ দিয়ে। আমরা যেখানে থাকি, আমি না হয় একটা অন্য জায়গায় থাকি, কিন্তু একটু দূরেই, হাফ কিলোমিটার গেলেই দুটো দুটো পুকুর আছে। অনেকে পুকুরে স্নান করেন, আমি দেখতে পাই। যদি এই সময়টা আমি রাস্তা দিয়ে যেতাম, আমি অনেককেই দেখেছি পুকুরে স্নান করতে শীতের দুপুরে। আর একটা আমাদের এখানে স্পোর্টস কমপ্লেক্স আছে, মানে মাঠ আছে, সেখানে সকাল থেকেই বেশ কয়েকদিন ধরেই স্পোর্টস হচ্ছে, নানান রকম টুর্নামেন্ট হচ্ছে। মাইক্রোফোনের আওয়াজ ভেসে আসছে, সকাল 6:30 থেকেই মোটামুটি শুরু হয়ে যায়। তা আমি পৌঁছে গিয়েছি তোমাদের কাছে অসময় আড্ডা সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠানে। আর তোমরা যদি আমাকে দেখতে পাচ্ছ তাহলে একটা কমেন্ট করো এবং এসো আমার এই আড্ডা ঘরে। আর মাত্র 4টি পর্ব বাকি রয়েছে অসময় আড্ডা সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠানটি, যেটি আমি লাইভ করছি। দেখতে দেখতে 45টি পর্ব হয়ে গিয়েছে। এখন আজকে 46তম পর্বে পৌঁছলাম। বন্ধুদের যারা তোমরা আসতে পারছো না, তারা নিশ্চয়ই পরে দেখে নেবে, পরে দেখে নিলেই হবে। আমি আমার কাজটি করে যাই। আজকে আমি অরিজিৎ বাগচির কবিতা পড়ব। অনেক মঞ্চে দেখা হয়েছে ওর সঙ্গে, অনেক মঞ্চ শেয়ার করেছি। তা আমি তো আগেই বলেছি যে বিশিষ্ট কবিদের কবিতাও আমার লাইভে আছে, এবং তার সঙ্গে সঙ্গে অনেক নবীন কবিদের কবিতা পড়ছি, এবং সবটা নিয়েই আর কি কবিতার মধ্য দিয়ে একটু ভালো বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তা আজকে অরিজিৎ বাগচির কবিতা,
আমার কণ্ঠে। অসময় আড্ডার সঙ্গে সোনালী শিরোনাম অনুষ্ঠান 46তম পর্ব। আজকে অরিজিৎ বাগচির কবিতা পড়ছি, ঠিক আছে? কবিতাগুলো পড়ি, যারা দেখার তারা পরে দেখতে পারবেন। এখন এই মুহূর্তে অরিজিৎ বাগচির কবিতা পড়ি। ওর বইটির নাম হচ্ছে হৃদ ভ্যালি। এই বইটির নাম হচ্ছে হৃদ ভ্যালি। এই বইটি থেকেই কবিতাটা পড়ছি এবং খুব সুন্দর সুন্দর কবিতা পাঠিয়েছে আমাকে। প্রথমে আনন্দ দিয়ে শুরু করি। আনন্দ সংবাদ। কবিতাটির নাম আনন্দ সংবাদ। মেঘ। আনন্দ সংবাদ কবিতাটির নাম। শীতকালে তো মেঘ না হওয়াটাই স্বাভাবিক। ঝলমলে রৌদ্রে আমরা পিঠ ঠেকিয়ে থাকি এবং ঘুরে বেড়াই, চড়ুইভাতি করি, নানান অনুষ্ঠানে যাই, সবটা নিয়েই একটা আমেজ তৈরি হয়। এই মুহূর্তে আমার নিবেদনে অরিজিৎ বাগচির কবিতা আনন্দ সংবাদ। ভেজা কুয়াশায় বৃষ্টি পড়েছে যত, ভিজেছে শহর, ভিজেছে ঠোঁটের দাম। অটোতে বসলে তুমিও ভাবতে পারো, পাশে এসে বসে কোহিনূর সম্মান। কলকাতা আজ বেঁকেছে পাহাড়ি পথে, রাসবিহারীও খাদের দুদিকে ম্লান। বাড়িগুলো সব পাহাড় হয়েছে কখন, মেট্রো স্টেশন অনেক ঘুমের নাম। স্পর্শ স্নেহের চিহ্ন আকার ফুল, ঝাউ পাতারাও ভুলের কাছে ঋণী। ত্রিপিটক দেশে প্রেমিক কেবল রাজা, আকাশের কাছে অরণ্য বেচি কিনি। কেউ তো জানে না গোলাপ ফুটেছে কত, কেউ তো জানে না ঝিনুকের নোনা দাগ। ধস নেমেছিল সামনের রাস্তা জুড়ে, আমি তুমি আর আনন্দ সংবাদ। গুড আফটারনুন কুণাল সেনগুপ্ত, গুড আফটারনুন। আজকে আমি এসেছি অসময় আড্ডা সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠানে তোমাদের সঙ্গে একটু মনের কথা ভাগ করে নেব, অবশ্যই কবিতার উচ্চারণে। আজকে আমার নিবেদনে রয়েছে অরিজিৎ বাগচির কবিতা। কবিতার বইটির নাম হৃদ ভ্যালি এবং কয়েকটি কবিতা আজকে পড়ব। আর দেখতে দেখতে আজকে আমি পৌঁছে গিয়েছি 46তম পর্বে। শীতের দুপুর স্বাভাবিকভাবেই পাবো না, তাও এসেছি তোমাদের কাছে, কারণ কি আমাকে 50টি পর্ব শেষ করতে হবে। 50টি পর্ব আমাকে করতেই হবে, কথা দিয়েছি বন্ধুদের। অনেকেই বলেছেন যে না আরো পর্ব হোক, কিন্তু অন্যান্য কমিটমেন্ট যেহেতু রয়েছে, আমার কাছে অনেক কিছু কাজ রয়েছে, তাই জন্য আজকে আমি 46তম পর্বে আসতে পেরেছি এবং 50টি পর্বই করব। আর তোমাদের ভালোবাসা, তোমাদের আন্তরিকতা আমার এই চলার পথকে মসৃণ করছে। একটু শেয়ার করুন লাইভটা, তাহলে একটু বন্ধুদের কাছে পৌঁছতে পারে। আসলে একদমই তো অসময়ে আসি, আসলে কোনটা যে সঠিক সময় সেটা জানি না। আসতে পারছি এটাই বড় ব্যাপার আমার কাছে, সব কাজ সামলে আসা তো। এই মুহূর্তে যে কবিতাটি পড়লাম, কবিতাটির নাম হচ্ছে আনন্দ সংবাদ। কবি অরিজিৎ বাগচির কবিতা পড়লাম। আজকে অরিজিৎ বাগচির কবিতাই পড়ব। পরবর্তী কবিতায় আসছি ফ্লাইওভার। ফ্লাইওভারে রূপকথা নয়, প্রেমেই শহর। আঙুল নুয়ে পড়ল হাতে, বাতাস বলে জামার বোতাম খোলাই থাকুক মন পাড়াতে। বর্ষা ভেজা পড়শি পাড়া
সবাই যখন ঘরের মাঝে, আমি তখন মৃত্যু খুঁজি বৃষ্টি ভেজা তোমার কাছে। কোথায় আলো, কোথায় মানুষ, জল নুপুরের খাস মহলে, গাছের নিচে জড়িয়ে থাকে চাপা আগুন বরফ জলে। বর্ষাতি নেই নোঙরে বাঁধা পাগল মনা নদীর বাঁকে, আজকে যদি বন্যা আসে চলবে নৌকা ফ্লাই ওভারে। আজকে যদি বন্যা আসে চলবে নৌকা ফ্লাই ওভারে। ভাল লাগলো বেশ কবিতাটি। আমার আজকে তৃতীয় কবিতা, অরিজিৎ বাগচির কবিতা পড়ছি। তৃতীয় কবিতা, আমি আগেই বলেছি কবিতার মধ্য দিয়ে বার্তা পৌঁছে দেব এবং বন্ধুদের কাছে, সবার কাছে যাতে ছড়িয়ে পড়তে পারে আমার এই নতুন কবি বন্ধুর কবিতা, অরিজিৎ বাগচির কবিতা হৃদমাঝারে বইটি থেকে পড়ছি। এখন যে কবিতাটি পড়ব সেই কবিতাটির নাম হচ্ছে বনলতা। অনখ চোখের অমুখ নেশার ঘোরে, শীতের শহরে পুরনো নকশি কাঁথা, আমার কাছেও দুঃখের বেলা ছিল, ক্রুশকাঠি বুনে এঁকে দেয় বনলতা। মন খারাপের হিসেব রেখেছে তুলে, উপন্যাসেও মফস্বলের ছাপ, সাবেকিয়ানায় ঘোড়ার ছন্দ থেকে ঘুমের দেশও বনলতা সন্তাপ। কুপি জ্বালিয়েছ লোডশেডিং এর পরে, সসপ্যানে তাও পুড়ে গেছে কত ঘি, আবার বিকেলে তো আজ জ্বালিয়ে রাখো কত তাগাদার বনলতা প্রার্থী। আধবেলা পেটে কবিতার সানগ্লাস, ছেঁড়া চটি জুতো রুমালেতে ঢাকা দিন, ভালোবাসা ছিল হয়তো দুহাত ভরে, পেরোতে না পারা চৌকাঠে কত ঋণ। জ্যোৎস্নায় মাখা কাচের যে কোনো ঘরে, আশার গলায় বেদুইন ইজ্জত, বিনামূল্যেও নেই আর কোনো কথা, বনলতা জানে আলো চেনবার ধক। কবিতাগুলো পড়ছি। আজকে বিশেষ বন্ধুদের দেখতে পাচ্ছি না, ভীষণই ব্যস্ত হবেন। 12ই জানুয়ারি আজকে, আবার কুম্ভ মেলার অনেক ভিডিও তো আজকাল দেখবেন আপনারা সবাই, আমি জানি। আর না পাওয়াটাই স্বাভাবিক। যেসব বন্ধুরা দেখছো একটু কমেন্ট করো, মনে থাকবে, কারণ তোমাদের অনেক কবিতা আমি পড়েছি। এবং অসময় আড্ডার সঙ্গে সোনালীর শিরোনাম যেহেতু স্বাভাবিকভাবেই কোনো বন্ধুদের না পাওয়াটাই স্বাভাবিক, তা সত্ত্বেও যদি দু একজন চলে আসেন, একটু কমেন্ট করেন। আর কি বা আছে বলুন আমাদের জীবনে, একটুখানি ভালো থাকা আর ভালো বার্তা পৌঁছে দেওয়া। এই বনলতায় আমি আছি, শুনছি অসাধারণ কবিতা উপস্থাপন সোনালী। থ্যাংক ইউ সো মাচ। কয়েকটা গ্রুপে একটু শেয়ার করে দাও যাতে একটু লাইভটা পৌঁছতে পারে অনেকের কাছে, কারণ অনেকের কাছে নোটিফিকেশন যাচ্ছে না এবং দেরিতে আসে পৌঁছয়। আমি শুনেছি যে সোনালী ঘোষ ওয়াজ লাইভ এরকম দেখায়, এবং সাথে সাথে নোটিফিকেশনটা গেলে কি হয়, বনলতার একটা কবিতা পড়লাম অরিজিৎ বাগচির, আবার আরেকটি কবিতা পড়ব জন্মদিন ও বনলতা। দুহাত পাতো বনলতা, দুটি হাত পাতো বনলতা, যে শূন্যতা অনুভব করবে তাকে হালিঙ্গন করতে শেখো। আমরা সবাই এখানে ভাড়া বাড়ির বাসিন্দা, যে শহরে তুমি হাঁটো সেটাও প্লাস্টিকের, যে সূর্য ওঠে ডুবে যায় তা সবই গতানুগতিক। এখানে কোনো প্রেম নেই, তোমার তীক্ষ্ণ দাঁত
যতবার নখ কেটেছে ভালোবাসার জন্য গোপন কথার ভারে, তার সবই তোমার জন্মদিন ছিল। আজকের দিনটা কেবল ক্যালেন্ডার গতভাবে সৎ। আজকের দিনটা কেবল ক্যালেন্ডারগতভাবে সৎ। জন্মদিন ও বনলতা। খুব সুন্দর। অনেক কবিতা আমাদের পড়াই হতো না যদি আমি আজকে এই লাইভটি না করতাম। আমার তো তাই মনে হয়। অনেক কবিতা আমার না পড়া থেকে যেত, অনেক কবিতা আমার পড়া হতো না। এই লাইভের মাধ্যমে আমার নিজেরও উত্তরণ হয়েছে, আমার তো সেটাই মনে হয়। অনেক কবিতা আমার পড়া হয়েছে, অনেক কবিতা আমার পড়া হতো না লাইভটি না করলে। এই উদ্যোগে একটি ঘন্টা কবিতার সঙ্গে, নতুন নতুন কবিতার সঙ্গে আমি পরিচিত হয়েছি এবং আপনাদের কবিতা আমি নানান জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর মাত্র নাগরিক সভ্যতার কৃত্রিমতা ও প্রেমহীনতা কবিতাটিতে স্পষ্ট। বনলতা, থ্যাংক ইউ সো মাচ। এই যে বার্তা পৌঁছে যাচ্ছে, অরিজিৎ বাগচির কবিতা এবং মালতী মণ্ডল তোমার কবিতাও অনেকের কাছে পৌঁছে গিয়েছে, অনেকের কবিতা অনেকের কাছে পৌঁছে গিয়েছে এবং আমি যেহেতু বুস্ট করাই না, জেনুইন ভিউয়ার্স আমি পেয়েছি এবং লাইভে তোমাদের কবিতার কমেন্ট পাচ্ছি এবং আমি পৌঁছে দিতে পারছি কবিতার মধ্য দিয়ে তোমাদেরকে, তোমাদের বার্তা ছড়িয়ে দিতে পারছি কবিতার মধ্য দিয়ে, তোমাদের কবিতার মধ্য দিয়ে। তার জন্য আমার ভালো লাগছে, আমরাও সমৃদ্ধ হচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এভাবেই পাশে থেকো। আগামী দিনে নিশ্চয়ই দেখা হবে আবারও কোনো না কোনো অনুষ্ঠানে। পাশে থাকতে হবে বন্ধু। স্বর্গদূত আমার পরবর্তী নিবেদন, স্বর্গদূত অরিজিৎ বাগচি। ঈশ্বর আমাকে কোনোদিন দেখা দেননি, পাঠাননি তার কোনো স্বর্গদূত আমার উদ্দেশ্যে। আমি তার কোনো ঠিকানাই জানি না, কোনো ফুসমন্তরও জানি না যা আলোর বেগে আমাকে পৌঁছে দেবে তার দেশে। তাই নিঃসঙ্গ হাত বারবার আকাশের দিকে তুলে রাখছি তার অপেক্ষায়। তবুও মালিক নিচে নেমে আসেনি, বদলে আকাশে উজ্জ্বল করে টাঙিয়ে দিয়েছে পবিত্র চাঁদ, আর তার ভেতর থেকে ঠিকরে পড়ছে সাদা আলো ও শুভ ইচ্ছেরা। ঈশ্বর তো এভাবেই আসে, চেতনায় ও বিশ্বাসের। আমারই শুধু তাকে বোঝার রাস্তাটা হারিয়ে ফেলেছি। আচ্ছা, আপনি বলুন তো, মানুষ কি ঈশ্বরের থেকেও বড় যে তিনি আমাদের প্রমাণ দেবেন? সত্যিই তো তাই। মানুষ কি ঈশ্বরের থেকেও বড় যে তিনি আমাদেরকে প্রমাণ দেবেন? ঈশ্বর ঈশ্বরের জায়গায়। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের মনে ঈশ্বরের বসবাস আছে, তাই জন্য আমরা কিছু ভালো কাজ করতে পারি। সেদিন আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, ছোট্ট একটা অনুষ্ঠান, অবশ্য কোনো আয়োজনই ছোট হয় না, মনটাই সবচেয়ে বড় দরকার। এবং মন যদি বড় হয় তাহলে কোনো আয়োজনই ছোট নয় বা কোনো কাজই ছোট নয়। সব কাজটাই মনের মতো হয়ে উঠতে পারে যদি আমাদের মনের সেরকম ক্ষমতা থাকে। তা বিবেকানন্দের বাণী পড়ছি বা বিবেকানন্দের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, সেখানে আমার কিছু কিছু মানুষের কিছু কিছু কথাবার্তা ভালো লাগেনি। 12ই জানুয়ারি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, তা আমি মাইক্রোফোনেই বললাম যে আমরা এখানে সমবেত হয়েছি বিবেকানন্দের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এবং বিবেকানন্দের বার্তাকে আমরা বিশ্বাস করি বলে আজকে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। কিছু কিছু ডিসক্রিপেন্সিস ছিল, আমার সেখানে ভালো লাগেনি বলে আমি বলেছি, একটু প্রতিবাদই করেছি বলতে পারো। কারণ কি, আমরা যখন কবিতা পড়ছি তখন তো মনটাকেও তো শুদ্ধ করতে হবে। নিঃসঙ্গ হাত আকাশে পেতেছি, তবু ঈশ্বর নেমে আসেনি। অসাধারণ কথা। হ্যাঁ সত্যি, এই যে কথা, সত্যি কথাটা মানে নিঃসঙ্গ হাত
সত্যি নিঃসঙ্গ হাত আকাশে পেতেছি, তবু ঈশ্বর নেমে আসেননি। অসাধারণ কথাই। দেখুন, আমার এইসব কবিতাগুলো পড়াই হতো না যদি আমি ইনিশিয়েটিভ নিয়ে যে হ্যাঁ আমি পড়বো কবিতা। আমার সময়টা বের করতে হয়েছে, তো এটা হচ্ছে সম্পূর্ণ সময় বের করে আসা, এবং কবিতা পড়তে পারছি, এবং অনেক নতুন 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 কবিতা পড়েছি। অনেক প্রথমবার কবিতা পড়লাম আমি। এই কবিতাটি প্রথমবার পড়লাম, এবং প্রথমবার পড়ে সবার মাঝখানে পৌঁছে গেলাম। শরীফ এলাহি সৌরভ, কেমন আছেন দিদি? ভালো আছি ভাই, তোমরা কেমন আছো বলো? তোমাদের ভালোবাসা পেলে আমার ভালো লাগবে। তোমরা কেমন আছো এখন? লেখো কেমন আছো। মালতীদি কেমন আছো বলো? তুমি খুব গুণী মানুষ, গুণী কবি। এবার অরিজিৎ বাগচির লেখা রবীন্দ্রনাথ কবিতাটি পড়ছি। কেমন? অরিজিৎ কিন্তু চাকরি করতে করতে এইসব কবিতাগুলো লিখেছে সময় বের করে। ওর জন্য একটা সজোরে করতালি চেয়ে নেব অনলাইনে। তোমরা সবাই ওকে করতালির মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানাও। দেখতে পাচ্ছি না, কিন্তু কে ওখানে আমি এটা বুঝতে পারছি না ভাই, কি লিখেছো। ভালো আছেন? আচ্ছা, শরীফ এলাহি সৌরভ ভালো আছেন। হ্যাঁ, ভালো থাকো, ভালো থাকো, এরকমই থাকো। আরেকটি কবিতা পড়ছি, রবীন্দ্রনাথ। কবিতাটির নাম রবীন্দ্রনাথ। ভাঙতে ভাঙতে শেষে তুমিই পরমাণু, তুমিই রবীন্দ্রনাথ। তোমার বেলুর কবিতাটি অসাধারণ আবৃত্তি করেছিলে। আমার বেলুর কবিতা নয়, সেটি সুবোধ সরকারের লেখা ছিল কবিতাটি। হ্যাঁ, আমি আবৃত্তি করেছিলাম। কালকেও একটি অনুষ্ঠান আছে, ভাবছি কালকেও এই কবিতাটি আবৃত্তি করব, দেখা যাক। বেলুর কবিতাটি কি সুন্দর কবিতা না? ওইখানে ওই যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না, এই যে লাইনটি, এই লাইনটির মধ্যে যে তারপর এই যে সিঁড়ি মোছার কথাটা, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট আর একজন আইবিএম এর 6 লাখ টাকা চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে, সেই সিঁড়ি যেন পরিষ্কার হয়। এই ওপরে ওঠার পথটা, এটার অন্তর্নিহিত মানে আছে তো, ওপরে ওঠার পথটা যেন পরিষ্কার হয়, তাই না? আমরা প্রত্যেকে তো, অনেকেই আছেন, আমরা সবাই সবাই বলবো না, আমার তো কাউকে জাজ করার কোনো অধিকার নেই। আমি একটুখানি পড়াশুনো করে যেটা মনে হয়েছে, যে আমরা একটু ভালো কাজ করে এবং সৎ পথে থেকে একটুখানি এগিয়ে যাওয়ার চেষ্টা, যতটুকু হলো, যতটুকু হলো হলো, যতটুকু হলো না আমার জন্য ছিল না, এটুকু মনে করলেই তো হয়। আমি অতটুকুই মনে করি, আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু পরিশ্রম করি, এবং যতটুকু আমি পরিশ্রম করি সেই পরিশ্রমের পরিপ্রেক্ষিতে আমি কিছু কাজ পাই, এবং সেটাই আমার মনে হয় ওটাই আমার যোগ্যতা, এবং যোগ্যতা অনুযায়ী আমি কাজটি পাচ্ছি, যতটুকু পরিশ্রম করছি। আমি এক্সট্রা কিছু আশা এই জন্য করি না, কারণ অতটা পরিশ্রম তো আমি করিনি। যতটা পরিশ্রম করছি ততটা কাজ পাচ্ছি এবং ততটা করতে পারছি, এটাই আমার কাছে অনেক। থ্যাংক ইউ মালতীদি, একটু থাকো, রবীন্দ্রনাথ কবিতাটা পড়ি, একটু শোনো প্লিজ। তুমি পড়লে, তোমার মতামত পেলে, আরো অনেক মানুষের, শরীফ এলাহি সৌরভ, বিবেক কবিতা, তোমাদের মতামত পেলে আমার ভালো লাগবে। রবীন্দ্রনাথ। ভাঙতে ভাঙতে শেষে তুমিই পরমাণু, তুমিই রবীন্দ্রনাথ।
জীবনের আকাশে হানা দেয় পুরনো দিনের গন্ধ। উত্তরাধিকার সূত্রে তোমাকে পাওয়াটা কোনো পাওয়া নয়, তোমাকে অর্জন করতে জানতে হয়। গৃহহীনভাবে, লোভহীনভাবে, প্রেমের গালিচায় এক পাত্র পরকীয়া ঢেলে রবীন্দ্রনাথ হওয়া যায় না। তার জন্য দেহে লাগে দেবতা ও মননে চাই গভীরতা সুখ। স্বপ্নে দেখা ধূসর পাহাড়, হাসির স্রোত, কেচ্ছা কেলেঙ্কারির এই সমস্ত পেরিয়ে আমি জানতে পারিনি কিভাবে একটা ঘুমহীন চোখ, একটা শোকহীন চোখ বিষণ্ণতার ছায়ায় সবুজ ঘাসের আলো হতে পারে। আমি তাই জানতে চাই অবরুদ্ধ বাতাসের কাছে, আমি জানতে চাই সুদীর্ঘ অন্ধকারের কাছে, এই যে বিস্তীর্ণ মুক্তিস্রোত, এই যে বিস্তীর্ণ দীর্ঘশ্বাস, তা কিভাবে এসে রবীন্দ্রনাথে মিশে যায়। যে কবিতাটি ছিল আমার নিবেদনে এই মুহূর্তে, কবিতাটির নাম রবীন্দ্রনাথ। এবারের পরের কবিতায় আসছি। পরের কবিতাটি বাংলা ভাষার ঝড়। বাংলা ভাষার জ্বর পরের কবিতায় আসছি। নেটের কানেকশনটা এতটাই স্লো, মাঝে মাঝেই দেখাচ্ছে পুয়ার কানেকশন, এবং তাতে কি হচ্ছে, যেই পুয়ার হয়ে যায় না কানেকশনটা, তখন আর কারা দেখছেন কি দেখছেন কিচ্ছু বোঝা যায় না। আন্দাজে আন্দাজে লাইভটা করি। এদিকে ওয়াইফাইয়ে করতে ভরসা পাই না, কারণ কারেন্ট চলে গেলে আবার ডিসকানেক্টেড হয়ে যাব। আজকে পড়ছি অরিজিৎ বাগচির কবিতা। অনেকগুলো কবিতা পড়লাম এবং কবিতা পাঠ করার সাথে সাথে তোমাদের যে ভালো লাগা, তোমাদের যে মতামত ব্যক্ত করলে এই লাইভ কমেন্টে, তার জন্য আন্তরিক ভালোবাসা এবং আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কবিতার মধ্য দিয়ে আমরা বার্তা পৌঁছে দিতে পারছি অন্যদের কাছে, এবং এই যে একটা অনেক কবিতা আমার পড়া ছিল না লাইভের মধ্য দিয়ে, এবং ইনিশিয়েটিভ নিয়ে যে এসেছি, এবং অরিজিৎ বাগচির অনেক কবিতা আমার পড়া ছিল না, এখন পড়ছি, আমারই নিজেরই উত্তরণ ঘটে যাচ্ছে। অনেক সুন্দর সুন্দর কথা, অনেক সুন্দর সুন্দর কথার মধ্য দিয়ে ভাব প্রকাশ করেছেন কবি অরিজিৎ বাগচি। আমার এই মুহূর্তে নিবেদন কবি অরিজিৎ বাগচির কবিতা বাংলা ভাষার জ্বর। চোখের পাতায় বাংলা ভাষা ছিল। তুমি ইংলিশ মিডিয়ামের মেয়ে, সেটা বোঝনি। দশকের পর দশক সয়েছি কুঠারের ওঠা নামা, তবুও তোমাকে ভালোবাসি বলতে পারিনি। ভাষার কোনো চশমা হয় না বলে আদি ভিটে থেকে জেগে উঠছিল আত্মার স্বর। তোমাকে আমি বোঝাতে পারিনি প্রিয়তমা, সেই ভ্রূণের উষ্ণতা থেকে লেগেছে আমার বাংলা ভাষার জ্বর। আমি আবারও ঘুরে দাঁড়াবো, তোমাকে বাংলায় চিৎকার করে ডাকবো। তুমি পারলে অবজ্ঞার ইশারাতে কবুতর উড়িয়ে দিও, আমি কিছু মনে করব না।
বাংলা ভাষায় ক্ষমা করে দেব নিজ গুণে, তবু তোমাকেই ভালোবাসবো। ভালোবাসবো বাংলা ভাষার মতোই বুকে রেখে। এই যে বাংলা ভাষার মতো বুকে রেখে তোমাকে ভালোবাসবো, এই যে লাইনটা অসাধারণ একটা লাইন। কারণ মাতৃভাষাকে আমরা যেরকম পরিমাণে ভালোবাসি, তার থেকে বোধহয় আমরা আর অন্য কাউকে ভালোবাসতে পারি না। তা অন্য কাউকে যে মাতৃভাষার মতো ভালোবাসবো, তোমাকে বুকে করে রাখবো, এই যে লাইনটি পড়লাম এই মুহূর্তে, সমৃদ্ধ হলাম। এবং আরো আপনারা যারা রয়েছেন, এই মুহূর্তে আমার নেটের খুবই পুয়ার কানেকশন বলে আমি বুঝতে পারছি না। কিছুক্ষণ আগে অনেক বন্ধুরা ছিলেন আমার লাইভে, কবিতা পড়ার সঙ্গে সঙ্গে ওনারা কমেন্ট করেছেন। কবিতার এক একটা শব্দ এবং লাইন নিয়ে তারা বলেছেন তাদের ভালো লাগছে, ভালো লেগেছে। তাতে আমি সমৃদ্ধ হচ্ছি, কারণ আমি এত সুন্দর কবিতা পড়তে পারছি তোমাদের কাছে। আমি অনেক কবিতা নতুন পড়ছি, প্রথম পড়ছি। পড়াই হতো না যদি আজকে আমি এই মুহূর্তে লাইভে না আসতাম, যদি আমি না ভাবতাম যে আজকে আমি কবি অরিজিৎ বাগচির কবিতা পড়ব। আমি অনেক কবিতা আমার পড়া ছিল না, আমি এখন পড়ছি আর ভাবছি এত সুন্দর লেখা, কিছু কিছু কথা, কিছু ভাব বিনিময় কবিতার মধ্য দিয়ে অপূর্ব। আপনারা বন্ধুরা সঙ্গে থাকুন, এবং অনেকের কাছে লাইভ নোটিফিকেশনটা দেরিতে পৌঁছচ্ছে আমি খবর পেয়েছি। পরে পেলেও পরে দেখে নেবেন, এবং পারলে একটা দুটো শেয়ারও করবেন নানান গ্রুপে। আমার লাইভটা এমনিতে অনেক শেয়ার হয়, অনেক বন্ধুদের কাছে পৌঁছে যায়। অসময় আড্ডা সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠান দেখতে দেখতে 46তম পর্বে পৌঁছে গিয়েছি। আর মাত্র 4টি পর্ব বাকি আছে 50টি পর্বে পদার্পণ করতে, 50তম পর্বে পদার্পণ করতে। এবং অনেক বিশিষ্টজনের কবিতা পড়েছি, অনেক নবীন কবিদের কবিতা পড়েছি। তোমাদের ভালোবাসায়, তোমাদের আন্তরিকতায় আমি যে অসময়ে আসি, তার সত্ত্বেও যে কজন বন্ধুকে পাই, তাতেই আমি কৃতজ্ঞ। তারপরে তো অনেক মানুষজন দেখেন, কমেন্ট করেন, তাতেও ভালো লাগা ঘিরে থাকে, এবং আবেগদীপ্ত হয়ে পড়ি যে কবিতার মধ্যে দিয়ে তোমাদের কাছে পৌঁছতে পারি। একটু হলেও তো করতে পেরেছি, আমার ওটাতেই শান্তি। পরবর্তী কবিতায় যাচ্ছি। কবিতার নাম তরুণ কবিরা। তরুণ কবিরা। পৃথিবীর সমস্ত ভাঙা পথের ঢালে আলমোড়া ভেঙে বসে আছে তরুণ কবিরা, যাদের মেরে মাটি চাপা দিতে চেয়েছিল রাষ্ট্র, যাদের মেরে মাটি চাপা দিতে চেয়েছিল রাষ্ট্র, যাদের গুম খুন হওয়ার কথা ছিল, চেয়ে দেখুন তারা সবাই দেওয়ালে বেয়ে উঠে আসছে কবিতার ডেকে। তরুণ কবি মানে যে পায়ের তলায় খাদ, ঝুলন্ত ডাল ধরে ঝুলে থাকা একটি অবহেলায় ক্ষীণ দেহ, তা কিন্তু একেবারেই ঠিক নয়। একটি সমীক্ষায় জানা গেছে, তরুণ কবির পায়ে কামড়ালে হায়নার শক্ত চোয়াল নাকি ভেঙে ও গুড়িয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। অরিজিৎ বাগচির কবিতা খুব সুন্দর, তোমার উচ্চারণে আরো সুন্দর হচ্ছে। আমার এই কমেন্ট দেখতে গিয়ে না একটা দুটো জায়গায় একটুখানি হোঁচট খেলাম। আসলে তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো, বিশ্বাস করো এই যে কবিতা পড়তে গিয়ে একটু হোঁচট খেলাম। পরে কবি শুনলে হয়তো আমার প্রতি রাগ করবেন যে একটুখানি হোঁচট খেলো, কেন হোঁচট খেলো। আসলে এই যে কমেন্টের দিকে চোখটা চলে গিয়েছিল। তোমাদের যে ভালো লাগছে না, বিশ্বাস করো আমার মনটা ভরে যাচ্ছে। কবিতাই তো, কবিতার হাত ধরেই তোমাদের সঙ্গে দেখা, তোমাদের সঙ্গে আদান প্রদান করা, এবং অক্ষরের গালিচায় একসঙ্গে বিছানা পেতে বসা, তোমাদের শব্দ নিজের করে নেওয়া, আমার শব্দ তোমরা নিজের করে নিচ্ছ, এবং 10 জনের কাছে পৌঁছে যাওয়া কবিতার হাত ধরে,
এবং নানান অনুষ্ঠানে, ইনফ্যাক্ট আমি যখন কোনো অনুষ্ঠান করে, ধরুন কোনো রাস্তায় আমি যাচ্ছি, হঠাৎ করে আরেক কবি বন্ধুর সঙ্গে দেখা হলো, এই যে হাত নাড়ানাড়ি হলো, কবিতাই কিন্তু আমাদের কানেকশন, দেখা হয়েছিল কবিতার হাত ধরেই। কত মানুষের সঙ্গে পরিচয় হয়ে যায়, কত গুণীজনের কাছে আসতে পারি, তাদের কথা শুনতে পারি, তাদের বক্তৃতা যখন শুনি, তাদের কবিতা যখন শুনি, অনেক বিশিষ্ট বাচিক শিল্পীদের আবৃত্তি যখন শুনি, মনটা ভরে যায়। দেখা হয়, হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে গেলে এই কবিতার জগতের লোক, মনটা ভরে যায়। সবটা নিয়েই ভালো থাকা। অরিজিৎ বাগচির কবিতা আজকে পড়ছি। এবার সেলফি নিয়ে একটা মজার কবিতা লিখেছে, আর সেটি পড়ি। আমি কিন্তু সেলফি তুলতে ভালোবাসি। এখানে একটু মুদ্রা দোষের কথা বলা হয়েছে, বাবা আমি জানি না, আমার কিন্তু সেলফি তুলতে ভালো লাগে। কারণ সব সময় তো সবাইকে পাবো না ফটো তুলে দেওয়ার জন্য। কি আমি যদি নিজে একটা ফটো তুলে নিতে পারি নিজের মতো করে, নাথিং লাইক দ্যাট। তা এখানে আবার একটুখানি মুদ্রা দোষ বলা হয়েছে সেলফিটাকে। তাও পড়বো কবিতাটা। এক একজন এক এক রকম আঙ্গিকের তো লেখেন। আমি আমার মতো করে ভাবছি, সে তার মতো করে ভাবছে, তারা তাদের মতো করে ভাবছে, তুমি তোমার মতো করে ভাবছো, আপনি আপনার মতো করে ভাবছেন, আমি আমার মতো করে ভাবছি। প্রত্যেকেরই ভাবনার স্বাধীনতা আছে, এবং যে যার স্বাধীনতা থেকেই তার লেখার জন্ম দেয় এবং তার সন্তানের জন্ম দেয়। এক একটা বই তো এক একটা সন্তান, তাই তো? তা অরিজিৎ বাগচির আমার আরেকটি কবিতা আমি এই মুহূর্তে পড়ছি, সেই কবিতাটির নাম সেলফি। সেলফি একটা মুদ্রা দোষ, এতে কোনো স্বতন্ত্র ছাপ নেই। মানুষ চলতে চলতে সেলফি তুলে দেখে নেয় তাকে এখনো মানুষের মতো লাগছে কিনা। বাহ, সেলফি, বাহ, এই লাইনটা কি সুন্দর। মানুষ চলতে চলতে সেলফি তুলে দেখে নেয় তাকে এখনো মানুষের মতো লাগছে কিনা। কথায় কোনো কথা নেই বলেই হয়তো সবাই জিরাফের মতো মুখ উঠিয়ে থাকে একটি বিশেষ অ্যান্টিক পোজে, ঠিক যেন ক্যামেরা কোনো লেন্স নয়, এটি একটি আস্ত প্যারালাল ইউনিভার্স। এবং আমরা সবাই যেখানে লুকোচুরি খেলছি, সামনের মানুষের থেকে নিজেকে লুকিয়ে রাখার একটি চরম প্রতিযোগিতায়। আর মাঝে মাঝে সেলফি তুলে দেখে নিচ্ছি চোখে মুখের মিথ্যার বলিরেখা ফুটে নেই তো। এটার কিন্তু একটা অন্য আঙ্গিকে লেখা। মানুষের বিবেকের কাছে অ্যাকচুয়ালি আয়না, বেসিক্যালি আয়না। সেলফি হচ্ছে মানুষের মনের আয়না, আমার তো তাই মনে হয়। কবি যখন শুনবেন আমার এই কবিতা, কবির ভাব নিশ্চয়ই এখানে প্রকাশ করবেন সেলফি কবিতাটির মধ্য দিয়ে। উনি কি বোঝাতে চেয়েছেন আমরা আমাদের মতো করে বুঝছি, উনি কোন ভাবনায় লিখেছেন, তুমি কিরকম ভাবছো মালতী দি, সবটা নিয়েই আর কি, তাই না? সবটা নিয়েই এক একজন এক এক রকম ভাবছেন, এক একজন এক এক রকম ভাবে আবৃত্তি করছেন, কবি একরকম ভাবে লিখেছেন, আবৃত্তি শিল্পী একরকম ভাবছেন, আবার অন্য একজন কবি বন্ধু বা বাচিক শিল্পী আরেক রকম আঙ্গিকে পড়ছেন এবং উচ্চারণ করছেন। আরেকটি কবিতা পড়ছি, কবিতাটির নাম হচ্ছে রাশিফল। মেয়েটির বোধ হয় রাশিতে জল ও লগ্নে বৃষ্টি ছিল। চোখে চোখ রাখতেই আমাকে ধুয়ে ফেলেছিল কয়েকশো বার। কতবার সামলাবো নিজেকে, কতবার বলবো আমি সাঁতার জানি না, আমি ডুবতে ভয় পাই, আমার দম বন্ধ হয়ে আসে, মাথায় জল ঢুকে যায়। কতবার বলবো আমার একবার জলে ডুবে মেদুর মৃত্যু ঘটেছিল, কিন্তু কিছু বলার আগেই আমি আবার তলিয়ে যাই একটি নদীমাতৃক দেশের ভিতরে, আত্মহত্যার পর পুনর্জন্মের আশায়। অন্যরকম কবিতা, অপূর্ব কবিতা। যারা শুনছেন
যারা পরে শুনবেন, যারা দেখছেন বা যারা পরে দেখবেন, বুঝতে পারবেন কবিতার কি অন্তর্নিহিত অর্থ। এবং আমি আশা রাখি আপনারা নিজেদের জীবন থেকে অনেক যেমন শিক্ষা নিয়েছেন, তেমনি এই কবিতার মধ্যে দিয়েও আমরা অনেক অনেক কিছু শিখব, জানব, বুঝব এবং কবিতার চোখে আমরা দেখব কবিতার মতো সুন্দর হয়ে উঠবে আমাদের জীবন। দেখবেন আমরা যখন বাড়ি কিনি বা ফ্ল্যাট কিনি বা বাংলোর খোঁজ করি, ডুপ্লেক্সের খোঁজ করি, সবসময় ভাবি একটা বারান্দা হবে তো, বারান্দাটা দক্ষিণের হবে তো। কারণ আমরা জানি দক্ষিণের বারান্দায় হাওয়া আসে, বাতাস আসে, রোদ আসে। যখন যেটা প্রয়োজন আমরা দক্ষিণের বারান্দায় বসলে প্রকৃতি থেকে আমরা সেটা পেতে পারি, তাই না? এই মুহূর্তে যে কবিতাটি পড়ব সেই কবিতাটির নাম দক্ষিণের বারান্দা। দক্ষিণের বারান্দার সামনে গিয়ে দাঁড়ালে বারবার মনে হয় আকাশে ফুটে থাকা এই চাঁদ ফুল কার? সে কার নামে ফুটেছে? এই যে বিস্তীর্ণ বনস্থলী, বিষণ্ণ নদী, জ্যোৎস্না ডোবা দারু পুকুর, তারাপোকার আলো, ঝিঝির ডাক, এসবের অলিখিত মালিক কে? আর্দ্র ঘন কালো এমনই এক চাঁদনি রাতে এক বেল্লিক কবি বলেছিলেন, শুধু নদী বা সমুদ্রে নয়, পৃথিবী চন্দ্রাহত হলে শরীরের 3 ভাগ জলেও জোয়ার আসে। তখন এই সমগ্র প্রকৃতি আমার। কি গভীর ভাবনা! দক্ষিণের বারান্দা দিয়ে শুরু, তারপরে সমস্ত প্রকৃতি আমার। কি গভীর ভাবনা এই কবিতার মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম। কবি প্রকাশ করেছেন তার ভাবনাকে। দক্ষিণের বারান্দা দিয়ে শুরু হতে পারে, কিন্তু সমগ্র প্রকৃতির কথা এখানে বলা হয়েছে। এই শেষ লাইনটা আমি আবার পড়ছি। পৃথিবী চন্দ্রাহত হলে শরীরের 3 ভাগ জলেও জোয়ার আসে। তখন এই সমগ্র প্রকৃতি আমার। পড়ছি, ভাবছি, কিছু বলতে পারছি না। শুভঙ্কর রানা কেমন লাগছে বলো? তুমি তো দেখছো। এখন যে কবিতাটি পড়ব সেই কবিতাটির নাম হচ্ছে আড়ত। কবিতাটির নাম আড়ত, অরিজিৎ বাগচি। মানুষের তলায় মানুষ, তার নিচে মরা নদী। এমনই এক বণিক শহরে প্রতিটা জানলার পাল্লা থেকে ছিপ ঝুলে আছে। তাতে কখন উঠে আসে বিপ্লবীর লাশ। কাপড় কলের মেয়েটির টাটকা দেহ
অথবা গান স্যালুটে ব্যবহার করা বন্দুক, ক্রমবর্ধমান শূন্যতায় ভেসে থাকে ত্রিকালজ্ঞ রাজনীতি। দেশ বলতে মনে পড়ে ভাড়াটে পাথুরে জমি, স্তাবকতার অ্যালজেব্রা ও পতাকা তুলে গাওয়া উদ্বোধনী সঙ্গীত। অথচ আমরা জানি না দেশ এখন একটা আড়তের মাছের নাম, যে কোনোদিন নিলামে উঠতে পারে। দেশ একটা আড়তের মাছের নাম, যে কোনোদিন নিলামে উঠতে পারে। ভাবায় এসব লাইনগুলো, সত্যি ভাবায়। পড়ছি, ভাবছি, বুঝছি। এখন যে কবিতাটি পড়ব সেই কবিতাটির নাম মধুমাস। যারা দেখছো একটু কমেন্ট করো, তোমাদের ভালো লাগলে আমার ভালো লাগবে। আমি তো এসেছি তোমাদের কাছে কবিতার মধ্য দিয়ে, তোমাদের কাছে, আপনাদের কাছে কবিতার মধ্য দিয়ে বার্তা পৌঁছে দেওয়ার। আমি জানি অনেকে অনুষ্ঠানে ব্যস্ত, অনেকে ঘুরতে গেছেন অনেক জায়গায়, কুম্ভ মেলার ভিডিও দেখছেন। আমি জানি সময় হয় না, পরে দেখে নেবেন, লাইভে থাকবে, লাইভ অনুষ্ঠানটি থেকে যাবে আমার আর্কাইভে, তখন আপনারা দেখতে পারবেন। আমি আমার মতো করে সময় বের করে এলাম। অসময় আড্ডার সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠান দেখতে দেখতে 46তমে পর্বে পদার্পণ করলাম। আর মাত্র কটি পর্ব বাকি রয়েছে 50টি পর্ব হতে। আপনারা থাকুন সাথে। তারপর কবি বন্ধুদের নিয়ে, বাচিক বন্ধুদের নিয়ে একটি ছোট্ট কক্ষে একটা ছোট্ট গেট টুগেদার করব, কবিতার হাত ধরে। অবশ্যই শব্দের গালিচায়, সুরের গালিচায় এবং শব্দের বিছানায় আমরা থাকবো, কথা বলবো, একে অপরের সঙ্গে সুখ দুঃখের কথা ভাগ করে নেব। অবশ্যই অক্ষরের আলিঙ্গনে। আমাদের তো এইটুকুই আছে, একটু কথা বলতে পারি যাতে শব্দের গালিচায় নিজেকে রেখে, বা শব্দের চাদরে, শীতের চাদরের জড়িয়ে শব্দের ওমকে আমরা নিতে পারি। এটুকু তোই পারি, আর তো কিছু বেশি পারি না। আমি এতটুকুই পারি, এতটুকুই করতে পারি। যতটুকু পারি, যতটুকু আমার সামর্থ্য, আমি অতটুকুই করব। এবং যতটা পরিশ্রম করতে পেরেছি ততটুকু পেয়েছি, তার জন্য আমি ভগবানকে অবশ্যই থ্যাংক ইউ জানাই। এতটুকু তো হতো না, আমি এটুকুই ভাবি। কবিতাটির নাম মধুমাস। বাতাসে কোনো প্রতিশব্দ নেই, তবুও স্বপ্নাতুর বসন্তের এই মৃদুরাত জানে আজ ভোর রাতে বৃষ্টি হবে। ভালোবেসেও যারা আগুনে পড়তে পারেনি, আজ তাদের জন্য বৃষ্টি হবে। সর্বাঙ্গে যে মরণ গুটিসুটি মেরে শুয়ে আছে চাঁদের দিকে পিঠ করে, আজ তারাও বেলাইনে বেরিয়ে এসে ভিজবে। জোলো হাওয়ায় গা ভাসিয়ে দেবে মধুমাসে। রাতের শেষে কোকিল ডাকবে, তারপরেই বৃষ্টি নামবে। জজ সাহেব, এটা কোনো আবহাওয়া দপ্তরের নয়। একটি পলাশ ফুল আমাকে এই জবানবন্দি দিয়েছিল গোধূলি বেলাতে। মধুমাস, কবি অরিজিৎ বাগচি। আমি আমার লাইভে বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা পড়েছি, কবি
বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়েছি, কবি শিবাশিস মুখোপাধ্যায়ের কবিতা পড়েছি, বিষ্ণুদের কবিতা পড়ব, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা পড়েছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়েছি, প্রেমেন্দ্র মিত্রের কবিতা পড়েছি, অনেকের কবিতা পড়েছি। এবং 50তম পর্বের লাইভটি আমি উদযাপন করব বিশিষ্ট কবি সুবোধ সরকারের লেখা কবিতার মধ্য দিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে অনেক নবীন কবির কবিতা পড়েছি। গৌরব চক্রবর্তীর কবিতা পড়েছি, রঞ্জনা রায়ের কবিতা পড়েছি, দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়েছি। এছাড়াও কবিতা পড়েছি কবি কেতকী প্রসাদ রায়ের, কবি পিনাকি রায়ের কবিতা পড়েছি, গৌরব চক্রবর্তীর কবিতা পড়েছি। এরকম ভাবে কবিতার মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা পড়েছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা পড়েছি, আগেই বললাম। বহুজনের কবিতা আমি লাইভের মধ্য দিয়ে পড়েছি। পড়ে কবি মল্লিকা সেনগুপ্তের কবিতা পড়েছি, কবিতা সিংহের কবিতা পড়েছি, কবি বিথি চট্টোপাধ্যায়ের কবিতা পড়েছি, কবি কৃষ্ণা বসুর কবিতা পড়েছি, কবি যশোধরা রায়চৌধুরীর কবিতা পড়েছি। এরকমভাবেই এই লাইভে আমি অনেকজনের কবিতা পড়েছি এবং কবিতার মধ্য দিয়ে পৌঁছে দিয়েছি, তাদের কবিতার মধ্য দিয়ে তাদের বার্তা সকলের মাঝখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমার যতটুকু ক্ষমতা। তেমনভাবেই আজকে এসেছি, অরিজিৎ বাগচির কবিতা পড়ছি। কবি অরিজিৎ বাগচি, আমরা বহু মঞ্চ একসঙ্গে শেয়ার করেছি। খুব আগে তো কিছু হতে গেলে তো আগে ভালো মানুষ হতে হয়, তেমনই দেখা আমার ভালো মানুষ। অরিজিৎ বাগচি একজন ভালো মানুষ, তাই জন্যই তো উনি এত সুন্দর লিখতে পারেন এবং আপনারা তার লেখা শুনে আপনাদেরও ভালো লাগছে। তার জন্য আমারও ভালো লাগছে যে আমি এক কবি বন্ধুর কবিতা পড়ে আপনাদের ভালো লাগাতে পারছি এবং আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এই বার্তা কবিতার মধ্য দিয়ে। আর বেশিটা সময় বাকি নেই, আরো কয়েকটি হয়তো কবিতা পড়ব। মোম পাতা কবিতার নাম। কোনো এক ব্রিজ পেরোনো বিকেলের নীলচে কমলা আলোয় দেখেছিলাম একটা ভেজা শাড়ি শরীরের সঙ্গে জড়িয়ে আলোর সঙ্গে বিপ্লব করছে। তারপর এক মরণ জেদ চেপেছিল মেয়েটিকে ছুঁয়ে দেখার। প্রেম না যৌনতা, ঈশ্বর না রাবণ, অত ভাবিনি। শুধু জানতে চেয়েছিলাম বৃষ্টিতে ভেজার পরে কে বেশি মসৃণ থাকে, মেয়েটির শরীর নাকি সবুজ মোম পাতা। এই লাইনটা কিন্তু খুব সুন্দর একটি লাইন। প্রেম না যৌনতা, ঈশ্বর না রাবণ, অত ভাবিনি। শুধু জানতে চেয়েছিলাম বৃষ্টিতে ভেজার পরে কে বেশি মসৃণ থাকে, মেয়েটির শরীর নাকি সবুজ মোম পাতা। কেমন লাগছে আপনাদের? আরেকটি কবিতা পড়ি। আমার মনে হয় এটি শেষ কবিতা উচ্চারণ হবে আজকের এপিসোডে। 46তম পর্বে পৌঁছে গেলাম আজকে। অসময় আড্ডা সঙ্গে সোনালী শিরোনামে অনুষ্ঠান দেখতে দেখতে 46তম পর্বটিও শেষ হতে চলেছে। আর একটি কবিতা আমি পড়ব। আমার যে যাওয়ার সময় হয় অমনি অনেকে তখন চলে আসেন। কি করব বলো, আমার তো আর কোনো টাইমের বাধ্যবাধকতা নেই। যখন পারছি চলে আসছি, তাও যে পারছি কজন বন্ধু বান্ধবদের দেখতে পাচ্ছি, এটাতেই আমি অনেক খুশি। তারপর যখন চলে যাওয়ার সময় হয় তখন অনেকে চলে আসেন, কিন্তু তখন আমার যাওয়ার সময় হয়ে গিয়েছে, অনেকক্ষণ তো করতে পারবো না। আচ্ছা, এই কবিতাটির নাম হচ্ছে পূর্ণিমার চাঁদ।
তোমার বুকের দিকে তাকালে নিজস্ব পৃথিবীটার কথা মনে পড়ে যায়। পার্থিব স্তনের মতো একটা পূর্ণিমার চাঁদ টুম করে চোখের ভেতর জ্বলে ওঠে। জিভে আসে মাতৃদুগ্ধ স্বাদ একসঙ্গে। তবু আমি জানি তুমি কোনো হাত নয়, একটা সুতো, যেটা বেয়ে বেয়ে আমি সম্পূর্ণ একা হয়ে যাই। আবার পড়ছি কবিতাটা একবার পড়লে স্বাদ মিটছে না, আরেকবার পড়ছি, শুনুন। পূর্ণিমার চাঁদ, তোমার বুকের দিকে তাকালে নিজস্ব পৃথিবীটার কথা মনে পড়ে যায়। পার্থিব স্তনের মতো একটা পূর্ণিমার চাঁদ টুং করে চোখের ভেতর জ্বলে ওঠে। জিভে আসে মাতৃদুগ্ধ স্বাদ একসঙ্গে। তবু আমি জানি তুমি কোনো হাত নয়, একটা সুতো, যেটা বেয়ে বেয়ে আমি সম্পূর্ণ একা হয়ে যাই। আজকের নিবেদনে অরিজিৎ বাগচির কবিতা ছিল। 1 ঘন্টা তোমাদের সঙ্গে কাটালাম। অবশ্যই ভালো লাগার বন্ধনে, ভালোবাসার বন্ধনে। জীবনে চলার পথে চড়াই উতরাই তো থাকেই। কবিতা কিন্তু আমাদের শান্তি এনে দেয়। কবিতা আমাদেরকে শান্ত করে। কবিতা আমাদের আশার পথ দেখায়। কবিতা আমাদের ভালোবাসতে শেখায়। কবিতা আমাদের আত্মবিশ্বাস জাগায়। কবিতা আমাদের পথ চলতে সাহায্য করে। কবিতা আমাদের হাসতে সাহায্য করে। কবিতায় আমরা বাঁচতে পারি। কবিতা আমাদের অপরের সঙ্গে মেলবন্ধন ঘটাতে সাহায্য করে। কবিতা আমাদের খাবার দেয়। কবিতা আমাদের যাপনের একটি বিষয়বস্তু হতে পারে। কবিতার মাধ্যমে বৃত্ত তৈরি হতে পারে। কবিতার মাধ্যমে বৃত্তের পরিধি বাড়তে পারে। কবিতা আমাদের আশার আলো দেখায়। কবিতাই আমাদের অনেক অনেক পথের দিশা দেখায়। কবিতার হাত ধরে আমরা চলতে পারি। কবিতার মাধ্যমে আমরা একে অপরের মধ্যে ভাব বিনিময় করতে পারি। তোমার ভালো লাগাকে নিজের করতে পারি। নিজের ভালো লাগাকে অন্যকে বিলিয়ে দিতে পারি। আসুন না সবাই কবিতায় থাকি। হ্যাঁ, অবশ্যই অন্যান্য কাজ তো থাকবেই। তার মধ্যে থেকেও যদি আমরা কবিতার সঙ্গে কিছুটা সময় যাপন করতে পারি, তার থেকে বোধহয় বড় কিছু আনন্দ হতে পারে না। যদি আমাকে কবিতা শান্তি দিয়েছে, আমাকে কবিতা মুক্তি দিয়েছে, আমাকে কবিতা ভালো লাগাতে পেরেছে, আমার তো মনে হয় আপনাদেরও পারবে। সবাই ভালো থেকো। অসময় আড্ডা সঙ্গে সোনালীর শিরোনাম। আজকে 46তম পর্বের সমাপ্তি ঘটল। আবার আসবো, দেখা হবে তোমাদের সঙ্গে। হয়তো আমি শুক্রবার আসতে পারি তোমাদের সঙ্গে দেখা করতে। কবিতার আড্ডা ঘরে অসময় আড্ডা সঙ্গে সোনালীর শিরোনাম অনুষ্ঠানে 47তম পর্ব নিয়ে আবার চলে আসব এই শিরোনামে, অসময় আড্ডা সঙ্গে সোনালী। সেদিনকে আরো অন্য কবির কবিতা পড়ব। আজকে ছিলাম অরিজিৎ বাগচির কবিতা নিয়ে। তোমাদের ভালো লাগায়, তোমাদের আন্তরিকতায় আমি সমৃদ্ধ। যতজন ছিলেন এবং আমার কবিতা শুনে, অরিজিৎ বাগচির লেখা কবিতা শুনে আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কমেন্ট করেছেন, তার জন্য অনেক অনেক ভালোবাসা জানাই। এভাবেই থেকো তোমরা আমার সঙ্গে। অনেক অনেক ভালোবাসা। আজকে রাখি এই পর্যন্তই। অসময় আড্ডার সঙ্গে সোনালীর শিরোনামে অনুষ্ঠান 46তম পর্বের সমাপ্তি। ভালো থেকো বন্ধুরা। টাটা।